দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। চীনকে ঠেকাতে একাত্তর G7 নেতারা বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পাল্টা উদ্যোগ, বাইডেনের পরিকল্পনায় সমর্থন। আজই ইসরায়েলে শেষ হতে পারে নেতানিয়াহু অধ্যায়ের। নতুন জোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের উপর নির্ভর করছে ক্ষমতার পালাবদল। মাইন শনাক্ত করতে ব্যতিক্রমী পদক্ষেপ কম্বোডিয়ার। সেনাবাহিনীতে নিয়োগ পেল প্রশিক্ষিত 20 ইঁদুর। শিরোনামগুলো দেখছিলেন, এসব খবরে বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। চীনকে ঠেকাতে নতুন পরিকল্পনা ঘোষণা দিলেন G7-এর নেতারা। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে অকার্যকর করতে অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত এই প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত হয়নি। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোটের সম্মেলনের শেষ দিনের আলোচনায় আজ করোনা মোকাবেলায় G7 জোটের বিস্তারিত পরিকল্পনা প্রকাশিত হবে। ব্রিটেনের কর্নওয়ালে G7 সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল উৎসবের আমেজ। এতে সামিল হন জোটের বাইরের অতিথি দেশগুলোর প্রতিনিধিরা। তাদের অভ্যর্থনা জানায় রয়্যাল এয়ারফোর্সের বিমান। কার্বিস বে রিসোর্টের বারবিকিউ পার্টিতে খোশ মেজাজে শীর্ষ অর্থনীতির নেতারা। সবার নজর কাড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের 1 বছর বয়সী ছেলে। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড প্রকল্প বাস্তবায়নে একমত হয়েছেন নেতারা। মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI-কে টেক্কা দিতেই এ পদক্ষেপ শিল্পোন্নত দেশগুলোর। আলোচনায় আসে EU ন্যাটোর সম্পর্ক, কোভিড পরিস্থিতি, মহামারী পরবর্তী অর্থনীতি আর জলবায়ু সংকটের মতো বিষয়গুলো। ইউরোপীয় ইউনিয়ন অসম্ভব শক্তিশালী একটা জোট। অর্থনৈতিক ইস্যু ছাড়াও পশ্চিম ইউরোপে ন্যাটোর শক্ত ভিত্তি। আমরা একসাথে হলে অনেক কিছুই করতে পারবো। মহামারী, জলবায়ু পরিবর্তন সহ অনেক চ্যালেঞ্জ সামনে। এসব মোকাবেলায় একে অপরের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্র যে আন্তরিকতা দেখিয়েছে তাতে আমি যার পর নাই খুশি। আশা করি সবাই মিলে ভালো কিছু করা যাবে। সম্মেলনের সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক হয়। সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা আলোচনা হয় ব্রিটেন EUর মধ্যে। দুপক্ষকে আরও নমনীয় হবার আহ্বান জানান জো বাইডেন। অবশ্য তেমন একটা অগ্রগতি হয়নি এই ইস্যুতে। নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে বেশ কিছু ভুল বোঝাবুঝি আছে। কাঠামোগত সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আশা করি EU এটা বুঝবে যে বেলফাস্টের সার্বভৌমত্বের সুরক্ষাই যুক্তরাজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। G7 সম্মেলন ঘিরে শনিবারও ব্যাপক বিক্ষোভ হয় ব্রিটেনের বিভিন্ন শহরে। জলবায়ু সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি জানান পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ঐতিহাসিক পরমাণু শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাতে অব্যাহত ইরানের সাথে পরাশক্তিগুলোর সমঝোতা আলোচনা। শনিবারও অস্ট্রিয়ায় বসেন দুপক্ষের প্রতিনিধি দল। চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন আলোচনায়। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ জানান, ভুল বোঝাবুঝি দূর করতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। বিদ্যমান শর্তগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভিয়েনা আলোচনায় অংশ না নিলেও বাইডেন প্রশাসন দিয়েছে পরমাণু শান্তি চুক্তিতে পুনরায় যোগ দেওয়ার ইঙ্গিত। বিদ্যমান শর্ত মানছে না ইরান। এ অভিযোগে 2018 সালে ঐতিহাসিক চুক্তিটি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন। আমরা উন্নতির পথে, সমঝোতাও দেখছে আলুর মুখ। নতুন কি সংযোজন বিয়োজন করা হবে সেসব খতিয়ে দেখা হচ্ছে। JCPOA এর সব সদস্যদের সাথে আলোচনা চালাচ্ছে EU। পৃথকভাবে যুক্তরাষ্ট্রকেও শান্তি চুক্তিতে ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রত্যাশা, খুব শীঘ্রই কাঙ্ক্ষিত ফল পাব। পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে বাকযুদ্ধের মাধ্যমে শেষ হলো ইরানি প্রার্থীদের তৃতীয় এবং সবশেষ টিভি বিতর্ক। কট্টরপন্থীদের অভিমত, পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের অর্থ ইরানে খুনিদের অনুপ্রবেশ। তাদের বক্তব্য, এর মাধ্যমে বাড়বে দেশের উপর নিষেধাজ্ঞাও। জরিপ অনুসারে আসন্ন নির্বাচনে ফ্রন্টলাইনার ইব্রাহিম রৌসি ধারণা করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবেন আয়াতুল্লাহ খোমেনির এই প্রিয়ভাজন ব্যক্তি। তবে ট্রাম্প প্রশাসনের সাথে তার সদ্ভাবের ইঙ্গিত দেন বাকি প্রার্থীরা। রৌসির বক্তব্য, ক্ষমতা এলে যে কোনো মূল্যে পরমাণু শান্তি চুক্তি বাস্তবায়ন হবে মূল চ্যালেঞ্জ। 18 জুনে নির্বাচনে অংশ নিচ্ছেন 7 প্রার্থী।
خدمت مقام معظم رهبری مطرح شد و ایشون عفو با دادن. جوانان ما چیکار کردن توی 12 سال شد কে বসছেন ইসরায়েলের মসনদে? এক দশক ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি জোট সরকার? ভাগ্য নির্ধারণে আজ দেশটির পার্লামেন্টে নেসেটে হবে ভোটাভুটি। 120 আসনের মধ্যে ক্ষমতা পেতে 61 জনের সমর্থন নিশ্চিত করতে হবে, অন্যথায় 2 বছরের মধ্যে পঞ্চম দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। নেতানিয়াহুর অবশ্যম্ভাবী পরাজয় ধরে নিয়েই সড়কে আনন্দ উৎসবে মেতেছেন ইসরায়েলিরা। কেউ কেউ রীতিমতো গান বাজনা করছেন দীর্ঘদিনের এই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। একটাই দাবি, পতন হোক অপশাসনের, ফিরে আসুক প্রকৃত গণতন্ত্র। ক্ষমতা পরিবর্তনের বড় সম্ভাবনা রয়েছে, যদিও সরকার গঠন প্রক্রিয়াটি সহজ নয়। 8 দলীয় জোট সরকারের বোঝা উচিত। আমরা নেতানিয়াহুর মতো স্বৈরশাসকের হাত থেকে নিস্তার পেতে মরিয়া। দীর্ঘ 12 বছর কিভাবে স্বৈরশাসক খেপাটে নেতাকে ইসরায়েলিরা সহ্য করেছে সেটা ভেবেই বিস্মিত। বুদ্ধিমান একটি জাতি হয়েও দেশটাকে তছনছ করার জন্য অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিতে নেতানিয়াহুকে বসিয়ে রেখেছিলাম। নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অবসান ঘটতে যাচ্ছে এমন ইঙ্গিত অভিজ্ঞ রাজনীতিকদেরও। তাদের দাবি, ব্যর্থ সরকার কাঠামো এর জন্য দায়ী। নেতানিয়াহুর পতন অনিবার্য, তবে এত দ্রুত সেই মহেন্দ্রক্ষণ আসবে সেটা কেউ ভাবতে পারেনি। মার্চের নির্বাচনের পর 3 মাসের মধ্যে তাকে সরকার গঠন করতে বলা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছেন 12 বছর ইসরায়েল শাসন করা এই প্রধানমন্ত্রী। তিনি হারিয়েছেন জনতার বিশ্বাসযোগ্যতা ও সমর্থন। 2 জুন আরবদের সাথে নিয়েই 8 দলীয় জোট সরকার গঠনের ঘোষণা আসে। বলা হয়, ক্ষমতা বন্টনের ভিত্তিতে প্রথম 2 বছর প্রধানমন্ত্রী থাকবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। মেয়াদের পরবর্তী বছরগুলোয় ইসরায়েল শাসন করবেন ইয়াস আতিদ দলের প্রধান ইয়ার লাপিদ। জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে রোববার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভোটাভুটি। 120 আসনের মধ্যে জোটকে নিশ্চিত করতে হবে 1/3 সমর্থন, অন্যথায় 2 বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের পথে হাঁটবে ইসরায়েল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জানাজা সম্পূর্ণ হলো কানাডায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম পরিবারের। শনিবার বিকেলে অন্টারিও রাজ্যের ইসলামিক সেন্টার প্রাঙ্গণে ছিল এই আয়োজন। মুসলিম পরিবারের 4 সদস্যের কফিন মোড়া হয় কানাডার পতাকা, যা জাতীয় সম্মানের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। জানাজার নামাজে অংশ নেন কয়েকশো মুসলিম, তবে 1 ঘন্টার শোকসভা এবং অন্যান্য অনুষ্ঠানে ছিলেন ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ। পারিবারিক গোরস্থানে হয় তাঁদের কবর। গেল সোমবার লন্ডন শহরের একটি শপিং মলের বাইরে পরিবারটির উপর পিকআপ তুলে দেয় আততায়ী। ঘটনাস্থলে মারা যান সালমান পরিবারের 4 সদস্য। প্রাণে বাঁচেন শুধু 9 বছরের শিশু। হামলা পরেই হেইট ক্রাইমের অপরাধে আটক হন 20 বছরের নাথানাল ভেল্টম্যান। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বিশ্বজুড়ে আরও প্রায় 9,500 প্রাণ গেল। করোনা ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3.5 লাখের কাছাকাছি। দৈনিক প্রাণহানিতে আবারও শীর্ষে ব্রাজিল। শনিবার দেশটিতে 2,000-এর বেশি মৃত্যু হয় ভাইরাসের কারণে। নতুন আক্রান্ত শনাক্তের সংখ্যা 75,800-এর কাছাকাছি। এদিন 577 জনের মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। দেশটিতে একদিনে 75,000-এর বেশি মানুষের শরীরেই শনাক্ত হয়েছে কোভিড। 450-এর মতো মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। আরেক লাতিন দেশ পেরুতে দৈনিক প্রাণহানি 350-এর কাছাকাছি। মহামারীতে বিশ্বে মোট প্রাণহানি 38,10,000 ছুঁই। মোট আক্রান্ত হয়েছে 17,63,77,000-এর বেশি মানুষ। ভারতে আরও নিম্নমুখী করোনা সংক্রমণের হার। শনিবার নতুন সংক্রমিত শনাক্ত হচ্ছে 80,600-এর কিছু বেশি, যা 73 দিনের মধ্যে সর্বনিম্ন। এদিন প্রায় 1700 মৃত্যু রেকর্ড করা হয়েছে দেশটিতে। এই নিয়ে মহামারীতে ভারতের মোট প্রাণহানি 3,70,000 ছাড়ালো। এ পর্যন্ত মোট আক্রান্ত 2,94,24,000-এর বেশি। দেশটিতে এই মুহূর্তে করোনা পজিটিভ 10 লাখের উপর। তবে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সাম্প্রতিক তথ্য বলছে করোনার সেকেন্ড ওয়েভে দেশটির মৃত্যু সংখ্যা প্রকাশিত সংখ্যার কয়েক গুণ বেশি। গবেষণা বলছে গত 2 মাসে কেবল মধ্যপ্রদেশে 4,100 মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত প্রাণহানি অন্তত 3 গুণ বেশি। গত বৃহস্পতিবার বিহার রাজ্যের করোনা পরিস্থিতির সংশোধিত পরিসংখ্যান প্রকাশিত হয়, যাতে 1 লাফে মৃতের সংখ্যা 72% বেড়ে 9,000-এ দাঁড়ায়।
মাইন শনাক্তে কম্বোডিয়ার সেনাবাহিনীতে যোগ হলো আরও 20টি ইঁদুর। স্বর্ণপদকজয়ী মাগাওয়া নামের ইঁদুরটি অবসরে যাওয়ার পর নতুন নিয়োগ চূড়ান্ত করে দেশটির সেনাবাহিনী। বলা হচ্ছে সবগুলো ইঁদুরই মাইন এবং বোমা শনাক্তে শতভাগ সফল। চলতি মাসের শুরুতে অবসরে পাঠানো হয় মাইন এবং বোমা শনাক্তে অভিজ্ঞ মাগাওয়া নামের একটি ইঁদুরকে, যা বিশ্ব গণমাধ্যমে রীতিমতো শিরোনাম হয়। এবার তার জায়গায় আরও 20টি প্রশিক্ষিত ইঁদুর নিয়োগ দিয়েছে কম্বোডিয়ান সেনাবাহিনী। অবসরে যাওয়ায় মাগাওয়া এবং এই ইঁদুরগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। মাগাওয়া অন্য ইঁদুরগুলোর চেয়ে দ্রুত কাজ করতে পারত, এটাই ছিল তার বিশেষত্ব। আফ্রিকান জাতের এসব ইঁদুর আনা হয়েছে তানজানিয়া থেকে। দীর্ঘদিন প্রশিক্ষণের মাধ্যমে ইঁদুরগুলোর নিয়োগ চূড়ান্ত করা হয়। দেশটির মাইন অ্যাকশন সেন্টার বলছে সবগুলো প্রাণী শতভাগ সঠিক তথ্য দিতে সক্ষম। ইঁদুরগুলো জানে না কতটা গুরুত্বপূর্ণ কাজে তারা নিয়োজিত। তাদের গন্ধ নেয়ার ক্ষমতা মানুষের চেয়েও তীক্ষ্ণ। ইঁদুরগুলো আমাদেরকে শতভাগ সঠিক তথ্য দিতে পারে। কিন্তু অবসরে যাওয়া মাগাওয়া কেমন আছে? ব্যস্ততা শেষে কিভাবে কাটছে তার সময়? দাতব্য প্রতিষ্ঠান আপুপো বলছে খাওয়া দাওয়া আর ঘোরাফেরার মধ্য দিয়ে বেশ আরামায়েশেই দিন কাটছে তার। কাজের সময় যেভাবে যত্নে থাকতো মাগাওয়া, অবসরেও সেই সুবিধাগুলো পাচ্ছে সে। আগের চেয়ে খুব একটা পার্থক্য নেই, শুধু ব্যস্ততা কমেছে, বেড়েছে বিশ্রাম। কম্বোডিয়ায় বোমা ও মাইন শনাক্তে নতুন এই 20টি ইঁদুর সহ দেশটির সেনাবাহিনীতে এই মুহূর্তে কাজ করছে 48টি প্রশিক্ষিত ইঁদুর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বোয়াকো রাজ্যের সোকা পৌরসভা এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর খনিতে আটকা পড়েন 12 শ্রমিক। তাদের মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার ব্রিগেড। বাকি 9 জন ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ, তবে মাটির নিচের মিথেন গ্যাসের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় রয়েছে প্রচুর কয়লা ও সোনার খনি। এগুলো উত্তোলনের সময়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। 2010 সালে দেশটিতে ভয়াবহ এক খনি দুর্ঘটনায় 73 জনের মৃত্যু হয়। চীনে গ্যাস লাইনে বিস্ফোরণে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত 1.5 শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাদের মধ্যে 37 জনের অবস্থা গুরুতর। রোববার ভোরে হুবেই প্রদেশের শিয়ান শহরের একটি আবাসিক এলাকায় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ভয়াবহতায় ধসে পড়ে কয়েকটি ভবন। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও চলছে উদ্ধার অভিযান। ফায়ার ব্রিগেডের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। অবশ্য দুর্বল ব্যবস্থাপনার জন্য প্রায়ই চীনের গ্যাস লাইনে দুর্ঘটনা ঘটে থাকে। 2013 সালে কিংদাও বন্দরে ভূগর্ভস্থ পাইপলাইন বিস্ফোরণে 55 জনের মৃত্যু হয়। আফগানিস্তানে পৃথক বোমা হামলায় প্রাণ গেছে অন্তত 7 জনের। শনিবার রাজধানী কাবুলে 2টি মিনি বাসকে লক্ষ্য করে চালানো হয় হামলা। এই ঘটনায় আহত হয় 6 জন। কাবুলের পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু হাজরা গোষ্ঠীকে টার্গেট করে হামলা চালানো হয় বলে জানায় পুলিশ। এখনও দায় স্বীকার করেনি কেউ, তবে সম্প্রতি জঙ্গি গোষ্ঠী আইএসের রোশানলে পড়েছে শিয়া জনগোষ্ঠী। চলতি মাসের শুরুতেও হামলা চালিয়ে হত্যা করা হয় 12 জনকে। গত মে মাসে কাবুলের এক স্কুলে হামলায় নিহত হয় 80 জনের বেশি শিশু, যাদের বেশিরভাগ হাজরা সম্প্রদায়ের। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শুরুর পর থেকে দেশটিতে বেড়েছে আইএস ও তালেবান হামলা। আবারও বড় ধরনের সহিংসতার ঘটনা দেখল নাইজেরিয়া। জামফ্রা প্রদেশের একাধিক গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত কমপক্ষে 53 জন। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানায় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গ্রামগুলোয় প্রবেশ করে অস্ত্রধারীরা। একের পর এক গ্রামে চালায় তাণ্ডব, হত্যা ও লুটপাট, জ্বালিয়ে দেয় বাড়িঘর। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতভর চলে সন্ত্রাসী কর্মকাণ্ড। কাছাকাছি জঙ্গলেই লুকিয়ে আছে হামলাকারীরা। ধারণা গ্রামবাসীদের যে কোনো সময় আবারও হামলার আশঙ্কা তাদের। জামফ্রা প্রদেশের বিভিন্ন গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নাইজেরিয়ায় দিন দিনই বাড়ছে এ ধরনের হামলার ঘটনা। একই সাথে প্রায়ই অপহরণের শিকার হয় স্কুল শিক্ষার্থীরা। গত 6 মাসে 850 এর বেশি শিক্ষার্থী অপহৃত হয়।
শেষ পর্যন্ত $28 লাখ ব্লু অরিজিনের মহাকাশ যাত্রার টিকিট পেলেন এক ব্যক্তি। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সহযাত্রী হয়ে মহাশূন্যে পাড়ি জমাবেন তিনি। বেসরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মহাকাশ পর্যটনের সুযোগ দিতে প্রায় মাসব্যাপী চলে নিলাম। শনিবার বিজয়ীর নাম নিশ্চিত করে বেজোসের প্রতিষ্ঠান। এক টুইট বার্তায় ব্লু অরিজিন জানায়, টিকিট ক্রেতার পরিচয় প্রকাশ করা হবে আরও পরে। 20 জুলাই 10 মিনিটের অভিযাত্রার সাথে আরও থাকবেন জেফ বেজোসের ভাই। নিউ শেপার্ড ক্যাপসুলের ফ্লাইটে তাদের নিয়ে যাওয়া হবে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে। মহাশূন্য অভিযানে যেতে 140টির বেশি দেশ থেকে প্রায় 6000 মানুষ অংশ নেন নিলামে। টিকিট বিক্রির অর্থ জমা হবে ব্লু অরিজিন ফাউন্ডেশনে। শত শত বানরে ছেয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ছোচিং অঞ্চল। পাহাড়ে ঘেরা অঞ্চলটিতে মেতে রয়েছে বানরের দল। এ দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরাও। বানরগুলো ঝাঁপিয়ে পড়ছে নদীর পানিতে, সাঁতরে নদীর এপার ওপার করছে। এলাকাটিতে অনেক মানুষের আনাগোনা রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো মানুষকে আঘাত করেনি দলটি। চীনের এই অঞ্চলটিতে বানরের উপস্থিতি খুব কম, তাই একসাথে এত বানর দেখে উচ্ছ্বসিত পর্যটকরাও। তাদের কাজকর্ম ক্যামেরাবন্দি করতে ব্যস্ত তারা। বলছেন, এমন অসাধারণ দৃশ্য তারা আগে দেখেননি। তবে বানরের দল বেঁধে এলাকা পরিবর্তনের কারণ নিশ্চিতভাবে জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে কুকুরের সৌন্দর্য প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব ডগ শোর এটি 145তম আসর, যাতে অংশ নিয়েছে নানা প্রজাতির 2500 পোষা প্রাণী। প্রতিযোগিতায় বিজয়ী কুকুরের মালিক পাবেন নগদ $10,000 পুরস্কার। বেগুনি হ্যাট, মুক্তোরমালা বা নীল সবুজাভ স্কার্ট দেখে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। এসবই প্রিয় পোষা প্রাণী কুকুরের সাজসজ্জা। বিশেষ পোশাক অলংকারের পেছনের কারণ বার্ষিক ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব ডগ শো। আকর্ষণীয় কুকুরটিকে বেছে নেওয়া হয় এ আসরে। দীর্ঘ লকডাউন আর কড়াকড়ির পরও আয়োজনটি হওয়ায় খুশি কুকুর প্রেমিকরা। জয়ীর খেতাব নিতেও অনেকে রেখেছেন প্রস্তুতি। এটা আমার জন্য স্বপ্নের মতোই। কমপক্ষে 25টি শোতে পোষা প্রাণী নিয়ে অংশগ্রহণের পর নিয়েছিলাম দীর্ঘ বিরতি। এবারের আসরে নিমন্ত্রণ জানানোই নিজেকে ধন্য মনে করছি। তারপরও বিজয়ীর মুকুট যদি বুলেট পাই, তাহলে স্বপ্ন সত্যি হবে। কুইনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো শান্ত স্বভাব। এছাড়া মাথাটিও সবার দৃষ্টি কেড়ে নেয়। হিমায়িত শুক্রাণু থেকে পোষ্যটির জন্ম, তাই ওকে আলাদাভাবে যত্ন নিতে হতো। যখন ক্যান্সার আক্রান্ত ছিলাম সে সময় ও দিয়েছে প্রতিদান। কোভিড বিধিমালা মানতে এবারে আসরে প্রতিযোগী এবং মালিকরা ছাড়া বাড়তি কেউ পাচ্ছেন না আয়োজনে যোগদানের সুযোগ। করোনা মহামারীর কারণে লোক সমাগম কম, কিন্তু কুকুর প্রেমীরা তাদের পোষা প্রাণী নিয়ে একত্র হয়েছেন। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে এমনটাই প্রত্যাশা। মার্কিন 50 রাজ্য ছাড়াও বাইরের দেশগুলো থেকে অংশ নিয়েছে 2500 কুকুর। শুধু দেখতে সুন্দর নয়, বরং মালিকের প্রতি ভালোবাসা বা স্বভাবও খতিয়ে দেখা হচ্ছে। মূলত ফেব্রুয়ারি মাসেই হয় ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব ডগ শো। সবসময় মেডিসন স্কয়ার গার্ডেনের প্রতিযোগিতাটি হলেও এবার পরিবর্তন হয়েছে ভেন্যু। করোনা শিষ্টাচার আর শারীরিক দূরত্ব মানতেই লিন্ডহার্স্ট এস্টেটে বসেছে আয়োজন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।